প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং আমার কথাগুলো তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তোমাদের সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। আমি বর্তমান সরকারকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সহিত এই করোনা ভাইরাস সফলভাবে মোকাবেলা করছেন। তারই ধারাবাহিকতায় তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যে বন্ধ আছে এবং এই বন্ধকালীন সময়ে তোমরা যাতে ঘরে বসে শিক্ষার কার্যক্রম চালিয়ে যেতে পারো, তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রধান অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। তাই আমি বর্তমান সরকারকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। তারই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল কর্মকর্তাবৃন্দ এবং A2I এর সকল কর্মকর্তাবৃন্দ, তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ তোমরা এই নির্ধারিত সময়ে আমার সাথে ক্লাস করার জন্য বা করবে সামনে, এই আশা ব্যক্ত করছি। তাহলে তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো শুনতে পাচ্ছ। তাহলে আর দেরি না করে আমি প্রতি মঙ্গলবার বরাবরের মতো যে সাবজেক্টটি তোমাদের সামনে নিয়ে এসে হাজির হই, সেটা হলো ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড মেশিন, সাবজেক্ট কোড 66743, 2016 প্রবিধান, চতুর্থ পর্ব, সকল বিভাগ। উপস্থাপনা হিসেবে রয়েছে আমি সরোজ কুমার হালদার, জুনিয়র ইন্সট্রাক্টর, ইলেকট্রিক্যাল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তাহলে আর দেরি না করে আমরা পড়ার টেবিলে বসে পড়ি। ফেসবুক লাইভ, আজকে এটা 14তম ক্লাস, তারিখ 1/9/2020। আজকে আমি 12তম অধ্যায় তোমাদের আলাপ করব, সেটা হলো আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিনক্রোনাস মোটর অ্যান্ড স্টেপার মোটর, অর্থাৎ সিনক্রোনাস মোটর এবং স্টেপার মোটরের কার্যনীতি, এই অধ্যায়ের উপর আলাপ করব। তাহলে পড়ায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে আমার শিক্ষার্থীরা তোমরা যা পারবে, 1 নাম্বার সিনক্রোনাস মোটরের মূলনীতি বলতে পারবে, 2 নাম্বার সিনক্রোনাস মোটরের গঠন প্রণালী বলতে পারবে, 3 নাম্বার স্যালিয়েন্ট পোল টাইপ রোটর এর গঠন চিত্র সহ বলতে পারবে, 4 নাম্বার নন স্যালিয়েন্ট বা সিলিন্ড্রিক্যাল পোল টাইপ রোটরের গঠন চিত্র সহ বলতে পারবে, 5 নাম্বার সিনক্রোনাস মোটর চালুকরণ পদ্ধতি বলতে পারবে। তাহলে আমরা মূল আলোচনায় এখন প্রবেশ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিনক্রোনাস মোটরের মূলনীতি, এটা 12.1 অধ্যায় শুরু করলাম। আমি একটা সিনক্রোনাস মোটরের একটা ব্লক এঁকেছি। দেখো, এই বাইরের অংশটা হলো স্টেটর, এই যে বোঝানো হয়েছে স্টেটর, এবং এই ভিতরের অংশটা হলো রোটর। রোটরটা ঘুরবে, স্টেটরটা স্থির অংশ। কিন্তু এখানে মজার ব্যাপার হলো, এই সিনক্রোনাস মোটরের 2 রকমের সাপ্লাই দিতে হয়। স্টেটরে দিতে হয় 3 ফেজ সাপ্লাই, আর রোটরে দিতে হয় ডিসি সাপ্লাই।
অর্থাৎ এক্সাইটেড করার জন্য, অর্থাৎ রোটর এবং স্টেটর দুটোকে এক্সাইটেড করার জন্য দুই ধরনের সাপ্লাই দিতে হয়। এই সিনক্রোনাস মোটরটি হলো ব্যতিক্রম, এখানে দুই প্রকারের সাপ্লাই দিতে হয়। তাহলে সিনক্রোনাস মোটর এমন একটা বিশেষ ধরনের মোটর, এই মোটরের রোটর যত বেশি লোড দেওয়া হোক না কেন সব সময় একই স্পিডে, অর্থাৎ সিনক্রোনাস স্পিডে, আর এটা সূত্র হলো ns ইকুয়াল 120f/p, অর্থাৎ এই সিনক্রোনাস স্পিডের যে সূত্র এই স্পিডে ঘুরবে, নয়তো ঘুরবেই না। এই মোটরের রোটর পার্টটা ঘুরে, স্টেটর পার্টটা স্থির থাকে। মজার ব্যাপার হচ্ছে এই মোটরের রোটর এবং স্টেটর দুটোতেই কারেন্ট সাপ্লাই দিয়ে এক্সাইটেড করা হয়, তাই এই ধরনের মোটরকে ডাবল এক্সাইটেশন মেশিন বলা হয়। তাহলে আমি সিনক্রোনাস মোটরকে ডাবল এক্সাইটেশন মোটর বলা হয় কেন, এটা আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে ডাবল এক্সাইটেশন মেশিন বলা হয় কেন, কারণ স্টেটর এবং রোটরে উভয় সাপ্লাই দিতে হয়, একটা এসি, থ্রি ফেজ এসি, একটা দিতে হয় ডিসি। এই জন্য এই মেশিনটাকে আরেক নাম আমি বলতে পারি ডাবল এক্সাইটেশন মেশিন। তারপরে আমার বলছে, দেখো স্টেটর ওয়াইন্ডিং এ থ্রি ফেজ অল্টারনেটিং কারেন্ট সাপ্লাই দিলে এর চারপাশে অল্টারনেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। আমরা এটা আগে পড়েছি। একই সাথে ফ্লাক্সটি সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকবে। এই যে স্টেটরে যে আমার অল্টারনেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হলো, এটা সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকবে, ফ্লাক্স কিন্তু ঘুরতে থাকবে, নট স্টেটর। অর্থাৎ এই অল্টারনেটিং ফ্লাক্সটাই হলো রিভলভিং ম্যাগনেটিক ফ্লাক্স, অর্থাৎ ঘুরন্ত ফ্লাক্স। এই ফ্লাক্সটা ঘুরতেই থাকবে। তাহলে স্টেটর কাহিনী শেষ। এখন রোটরে যদি ডিসি সাপ্লাই দেই তাহলে এখানে একটা স্থায়ী চুম্বক বা পার্মানেন্ট ম্যাগনেট তৈরি হয়, কারণ ডিসি সাপ্লাই দিলে এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট তৈরি হবে এবং একটা ফিক্সড নর্থ পোল, এই যে দ্বারা নর্থ পোল, এবং একটা সাউথ পোল তৈরি হবে। সব সময় মোটরের স্টেটরের ভিতরে রোটর থাকে, এটা আমরা জানি। তাই স্টেটর থেকে যে রিভলভিং ম্যাগনেটিক ফ্লাক্স, ঘুরন্ত ফ্লাক্স তৈরি হয়, সেটা রোটর থেকে তৈরি হওয়া পার্মানেন্ট ম্যাগনেটিক ফ্লাক্স এর সাথে যুক্ত হয়ে লক হয়ে যায়, অর্থাৎ লক হয়ে যায়, ঘুরে না। অর্থাৎ শুরুতে রোটরে স্থিতি জড়তা থাকে শূন্য, এই রোটরে স্থিতি জড়তা থাকে শূন্য, তাই একটা সিনক্রোনাস মোটর কখনোই সেলফ স্টার্টিং না। তাহলে আমি এখানে একটা তথ্য পেলাম যে সিনক্রোনাস মোটর কখনোই সেলফ স্টার্টিং না, অর্থাৎ নিজে নিজে চলতে পারে না। রোটরকে যদি আমি বিশেষ কৌশল অবলম্বন করি, অর্থাৎ হাত দিয়ে ঘুরিয়ে দেই কিংবা অন্য একটা মোটরের সাথে কানেক্ট করে তাদেরকে চালাতে হয়, সব সময় একই স্পিডে রোটর ঘুরতে থাকবে। কিন্তু লোডের পরিমাণ যদি অনেক বেশি বাড়ায় তবে মোটর আর সেই লোড ঘোরানোর জন্য টর্ক তৈরি করতে পারে না। তাই সিনক্রোনাস মোটরের এই অবস্থাকে সিনক্রোনাইজ বা মোটর ওভারলোডের অবস্থা বলে। কখন ওভারলোডেড হয়? যখন রোটরে অনেক লোড থাকে, যে লোডের কারণে আর টর্ক তৈরি করতে পারে না, ফলে মোটর আর ঘুরে না। এই অবস্থাকে বলা হয় মোটরের ওভারলোডেড অবস্থা। তাহলে আমি সিনক্রোনাস মোটরের মূলনীতি তোমাদের ব্যাখ্যা করে বোঝাতে পেরেছি নিশ্চয়ই। পরের স্লাইডে আমরা যাই সিনক্রোনাস মোটরের গঠন প্রণালী। দেখো একটা সিনক্রোনাস মোটর একটা আঁকা হয়েছে এবং তার ক্রস সেকশন দেখানো হয়েছে। এই যে স্টেটর থ্রি ফেজ সাপ্লাই, রোটর হলো ভিতরেরটা, এটা হলো স্টেটর বাইরের অংশটা, ভিতরে ডিসি সাপ্লাই দেওয়া হয়েছে। আর এখানে কি কি অংশ থাকে? এই ওয়াইন্ডিং থাকে, এটা রোটর ওয়াইন্ডিং, এটা রোটরের পার্ট, এটা ফ্রেম, এটা স্টেটর,
এই যে নাট বোল্টের সাথে আটকানো থাকে স্টেটর, আর এটা হলো এক্সাইটেড, এখানে দ্বারা উত্তেজিত করা হয়, ডিসি সাপ্লাই দিতে হয়। তাহলে সিনক্রোনাস মোটরের প্রধান অংশগুলোর মধ্যে হলো স্টেটর এবং রোটর। স্টেটর হলো স্থির অংশ, স্টেটরে 3 ফেজ ওয়াইন্ডিং থাকে এবং 3 ফেজ সাপ্লাই এর সাহায্যে নির্দিষ্ট কোণ সৃষ্টি করে এবং একটা নির্দিষ্ট দিকে সিনক্রোনাস স্পিডে ঘোরে। আর রোটর হলো ঘুরন্ত অংশ, রোটরে 2 ধরনের হয়, একটা স্যালিয়েন্ট পোল টাইপ রোটর, একটা নন স্যালিয়েন্ট বা সিলিন্ড্রিক্যাল পোল টাইপ রোটর। রোটর ওয়াইন্ডিং এর মধ্যে এক্সাইটার হতে কার্বন ব্রাশ, স্লিপ রিং ইত্যাদির মাধ্যমে ডিসি সাপ্লাই দেওয়া হয়। এছাড়া বিয়ারিং থাকে, ব্রাশ থাকে, এক্সাইটার থাকে, শ্যাফট থাকে, টার্মিনাল বক্স থাকে, কভার, নাট, বোল্ট, লেদার ওয়েট পেপার, সুপার এনামেল কপার ওয়্যার, অ্যাম্পিয়ার টিউব ইত্যাদির সমন্বয়ে একটা সিনক্রোনাস মোটর গঠিত। তাহলে আমি তোমাদের এই সিনক্রোনাস মোটর কি গঠন প্রণালী বুঝিয়েছি। স্টেটর থাকে, স্টেটর 3 ফেজ সাপ্লাই দিতে হয়, তারপরে রোটর থাকে, রোটরে ডিসি সাপ্লাই দিতে হয়, এটা রোটর ওয়াইন্ডিং, এটা স্টেটর ওয়াইন্ডিং, এটা ফ্রেম, এটা এক্সাইটর, এটা ব্রাশ ইত্যাদির সমন্বয়ে গঠিত। তাহলে আমরা সিনক্রোনাস মোটরের গঠন প্রণালী তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এটা রোটর হলো ঘুরন্ত অংশ, রোটর 2 ধরনের হয়, একটা স্যালিয়েন্ট পোল টাইপ রোটর, একটা নন স্যালিয়েন্ট পোল টাইপ রোটর। তাহলে আমরা রোটর 2 রকমের এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। স্যালিয়েন্ট পোল টাইপ রোটর, দেখো স্যালিয়েন্ট পোল টাইপ রোটর, এটা এখানে 4 পোল দেখানো হয়েছে। স্যালিয়েন্ট পোল টাইপ রোটর সর্বনিম্ন 4 পোল থাকে, 4 পোলের অধিক হতে পারে এবং এখানে সাধারণত কম এবং মাঝারি গতি সম্পন্ন অল্টারনেটরে এই স্যালিয়েন্ট পোল টাইপ রোটর ব্যবহার করা হয় যেহেতু পোল বেশি। তাহলে সিনক্রোনাস স্পিডের সূত্র জানি ns = 120/p। তাহলে p এর মান অর্থাৎ পোলের মান যদি বেশি হয় অবশ্যই স্পিড কম হয়ে যাবে। এই জন্য স্যালিয়েন্ট পোল টাইপ রোটর সাধারণত বলছে কম ও মাঝারি গতি সম্পন্ন অল্টারনেটরে ব্যবহার করা হয়, যেমন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের অল্টারনেটরে স্যালিয়েন্ট পোল টাইপ রোটর ব্যবহার করা হয়েছে। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কোথায় আছে বাংলাদেশে? কাপ্তাই, ইয়েস কাপ্তাই। তাহলে সেখানে স্যালিয়েন্ট পোল টাইপ রোটর ব্যবহার করা হয়েছে, কম এবং মাঝারি গতি সম্পন্ন অল্টারনেটরে ব্যবহার করা হয়। স্যালিয়েন্ট পোল টাইপ রোটর লম্বার চেয়ে পাশে খুব বড় থাকে। দেখো এই যে রোটরটা, দেখো এই যে এটা হলো লম্বা, এটা হলো পাশে। তাহলে এই স্যালিয়েন্ট পোলটা হলো পাশেটা অনেক বড় থাকে, লম্বাটা কম থাকে। এর ওজন কম রাখার জন্য সলিড রোটর তৈরি না করে একটি স্পাইডার তৈরি করা হয়, অর্থাৎ এই রোটরটা সলিড না, স্পাইডার অর্থাৎ খাঁচার মতো তৈরি করা হয়, একটি স্পাইডার তৈরি করা হয়। সলিড রোটরটা সলিড তৈরি না করে একটি স্পাইডার তৈরি করা হয় এবং এই স্পাইডারের বাইরের দিকে প্রয়োজনীয় সংখ্যক বৈদ্যুতিক চুম্বক, নাট বোল্ট ইত্যাদির সাহায্যে বসানো হয়। এই ফিল্ডে কোর উত্তম রূপে ল্যামিনেশন করা থাকে যাতে এডি কারেন্ট লস বেশি না হয়। বুঝতে পেরেছো কি? কোরের উপরে ফিল্ড ওয়াইন্ডিং করা থাকে, কোরের উপরে ফিল্ড ওয়াইন্ডিং থাকে, এই যে কোরের উপরে ফিল্ড ওয়াইন্ডিং করা থাকে, এই ওয়াইন্ডিং পরস্পর এমন ভাবে সংযোগ করা থাকে যাতে ডিসি সাপ্লাই দেওয়ার পর স্থায়ী নর্থ পোল এবং সাউথ পোল তৈরি করতে পারে। অর্থাৎ এই ওয়াইন্ডিং গুলো পরস্পর এমন ভাবে সংযোগ করা থাকে যাতে ডিসি সাপ্লাই দেওয়ার সাথে সাথে এটা নর্থ পোল স্থায়ী অর্থাৎ পার্মানেন্ট নর্থ পোল এবং পার্মানেন্ট সাউথ পোল তৈরি করতে পারে। এই সাপ্লাই দেওয়াকে এক্সাইটেশন বলা হয় এবং এটা স্লিপ রিং এবং কার্বন ব্রাশ দ্বারা সম্পন্ন করা হয়। এইরূপ রোটর সাধারণত কম গতি সম্পন্ন অল্টারনেটর ব্যবহার করা হয়, যেমন বর্তমানে বাংলাদেশের কাপ্তাই পাওয়ার প্ল্যান্টে যে অল্টারনেটর ব্যবহৃত হচ্ছে সেই অল্টারনেটরের রোটরে 56টি পোল আছে।
সেই অল্টারনেটর রোটরে 56টি পোল আছে, যেখানে ওয়াটার টারবাইনের সাহায্যে মিনিটে 107 বার ঘুরে এবং প্রতি সেকেন্ডে 50 সাইকেল ফ্রিকোয়েন্সি তৈরি করে। তাহলে এই অল্টারনেটর কম এবং মাঝারি গতি সম্পন্ন অল্টারনেটর ব্যবহার করা হয় এবং কাপ্তাই পানি বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টে এটার ব্যবহার লক্ষ্য করা যায়। তার আমরা সেলেনাইট পোল টাইপ রোটর আমরা বুঝতে পেরেছি দৈর্ঘ্যের চেয়ে পাশে বেশি এবং পোল সংখ্যা 4-এর অধিক থাকে। এই কথা আমার খুব মূল্যবান। এবং পোলগুলো সলিড না হয়ে স্পাইডারের তৈরি করা হয়। বুঝতে পেরেছো কি? ওকে। নন স্যালিয়েন্ট বা সিলিন্ড্রিক্যাল পোল টাইপ রোটর। নন স্যালিয়েন্ট বা সিলিন্ড্রিক্যাল টাইপ রোটর। এখানে দেখো, এখানেও 4 পোল, তবে নন স্যালিয়েন্ট বা সিলিন্ড্রিক্যাল টাইপ রোটরে পোল সংখ্যা 2 এবং 4-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। পোল সংখ্যা 2 অথবা 4-এর মধ্যে সীমাবদ্ধ থাকে এবং যেখানে বেশি গতি সম্পন্ন অল্টারনেটর দরকার সেখানে নন স্যালিয়েন্ট বা সিলিন্ড্রিক্যাল পোল টাইপ রোটর ব্যবহার করা হয়। কেন? কারণ পোল সংখ্যা যদি কম হয়, স্পিড বেশি হবে, অত্যন্ত বেশি গতি হবে এবং সেখানে এই অল্টারনেটর ব্যবহার করা হয়। এই ধরনের টাইপ অর্থাৎ সিলিন্ড্রিক্যাল পোল টাইপ রোটর ব্যবহার করা হয়। তাহলে এটা দেখো, এটা লম্বা বেশি থাকে, চওড়া কম থাকে। এই রোটরগুলো দেখো লম্বা বেশি থাকে, চওড়া কম থাকে। তাহলে আর কি তথ্য আমি এখানে একটু দেখে নিই আমার কথাগুলোর সাথে মিলে। এই প্রকার রোটর সাধারণত টার্বো অল্টারনেটরে ব্যবহার করা হয়। টার্বো অল্টারনেটর মানে যেখানে অনেক হাই স্পিড টার্বো অল্টারনেটর ব্যবহার করা হয়, অর্থাৎ বেশি গতি সম্পন্ন অল্টারনেটরে ব্যবহার করা হয়। সাধারণত 2 পোল বা 4 পোল অল্টারনেটর যার সিনক্রোনাস স্পিড 1500 আরপিএম হতে 3000 আরপিএম পর্যন্ত হয়। অর্থাৎ এটা স্পিডটা আমরা জেনে নিলাম যে 1500 হতে 3000 আরপিএম পর্যন্ত হয়। এই রোটর স্টিলের সলিড বডি, অর্থাৎ এটা কিন্তু স্পাইডার না, এটা হলো সলিড বডি। স্টিলের এই রোটর স্টিলের সলিড বডি, যার মধ্যে লম্বালম্বিভাবে ফিল্ড ওয়াইন্ডিং ব্যবহারের জন্য প্রয়োজনীয় ঘাট বা স্লট করা হয়। অর্থাৎ এই ফিল্ড ওয়াইন্ডিং গুলো করানোর জন্য এই যে স্লট করা হয়, এই যে স্লট বা ঘাট করা হয়েছে, দেখো তোমরা, এই যে ঘাট করা হয়েছে, এই যে স্লট করা হয়েছে, ঘাট বা স্লট করা হয়েছে। পোলের পোল শু যতটা চওড়া হওয়া দরকার, এই যে পোল শু অর্থাৎ শেষ প্রান্তটাকে এটাকে পোল শু বলে, পোল শু যতটা চওড়া হওয়া দরকার ততটা জায়গা বাদ দিয়ে রোটরের বাকি অংশ খাঁজ কাটা করা থাকে এবং খাঁজের মধ্যে ফিল্ড ওয়াইন্ডিং বসানো হয়। এই খাঁজের মধ্যে গুলো এই ওয়াইন্ডিং বসানো হয়, রোটর ওয়াইন্ডিং বা ফিল্ড ওয়াইন্ডিং। এখানে রোটর ওয়াইন্ডিং বা ফিল্ড ওয়াইন্ডিং আমরা বলে থাকি। বাহির হতে কার্বন ব্রাশ এবং স্লিপ রিং এর মাধ্যমে ডিসি সাপ্লাই দিয়ে রোটর কয়েলকে এক্সাইটেড করা হয়। তাহলে বাহির হতে ডিসি সাপ্লাই দিতে হয় রোটরে এবং এই রোটর কয়েলকে এক্সাইটেড করা হয়। এই রোটর ব্যাসের তুলনায় লম্বায় অনেক বড় থাকে। কেবলমাত্র একটি সলিড বডিকে ধরে রাখার জন্য দুই দিক হতে দুটি শ্যাফটের সাহায্যে রোটর বডির সাথে নাট বোল্টের মাধ্যমে মজবুতভাবে সংযোগ করা হয়। এই প্রকার রোটর সাধারণত গ্যাস এবং স্টিম টারবাইনের সাহায্যে ঘোরানো হয় এবং এই রোটরে বাতাসের বাধার জন্য লস কম হয় এবং বিরক্তিকর শব্দ কম হয়। তাহলে তোমাদের আমি কি পড়ালাম? স্যালিয়েন্ট পোল টাইপ রোটর, নন স্যালিয়েন্ট টাইপ রোটর। নন স্যালিয়েন্ট টাইপ রোটরটা আমার বর্তমানে বেশি ব্যবহৃত হচ্ছে, কারণ এটা কোথায়? গ্যাস এবং স্টিম টারবাইনে পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হচ্ছে। স্টিম টারবাইনে অল্টারনেটরকে ঘোরানোর জন্য এই নন স্যালিয়েন্ট টাইপ
বা সিলিন্ড্রিক্যাল পোল টাইপ রোটর ব্যবহার করা হচ্ছে, যেখানে গতি বেশি। তাহলে আমরা মূল কথা কি আসলাম, এই প্রকার রোটর টার্বো অল্টারনেটর ব্যবহার করা হয়, অর্থাৎ বেশি গতি সম্পন্ন, 2 পোল বা 4 পোলের মধ্যে সীমাবদ্ধ থাকে। এর আরপিএম 1500 থেকে 3000 হয়। এই রোটরটা স্টিলের সলিড বডি এবং লম্বালম্বি ভাবে ফিল্ড ওয়াইন্ডিং করানোর জন্য এই যে প্রয়োজনীয় ঘাট বা স্লট করা হয় এবং এর মধ্যে ওয়াইন্ডিং করা থাকে, এবং বাইর হতে ব্রাশ এবং স্লিপ রিং এর মাধ্যমে ডিসি সাপ্লাই দিয়ে রোটরকে উত্তেজিত করা হয়, এবং এই ওয়াইন্ডিং গুলো ধরে রাখার জন্য দুই দিক থেকে চাপ দিয়ে দুটি শ্যাফটের সাহায্যে নাট বোল্টের সাহায্যে মজবুতভাবে সংযোগ স্থাপন করা হয়, এবং গ্যাস এবং স্টিম পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হয়, এবং এই রোটরের বাতাসের বাধার জন্য লস কম হয় এবং বিরক্তিকর শব্দ কম হয়। তাহলে আমরা পরের স্লাইডে যাই। সিনক্রোনাস মোটরের চালুকরণ পদ্ধতি দেখো, এই বাইরের অংশটা হলো স্টেটর এবং এই ভিতরেরটা হলো রোটর। স্টেটরের এটা হলো নর্থ পোল, এনএস এস দ্বারা স্টেটর বলেছি, এটা সাউথ পোল। আর রোটরের এটা হলো নর্থ পোল, এটা হলো সাউথ পোল। আর এটা বলেছিল বল অর্থাৎ টর্ক। তাহলে আমি চিত্রানুযায়ী আমি তোমাদের বোঝাচ্ছি। স্টেটর ওয়াইন্ডিং দ্বারা সৃষ্ট পোলকে এনএস এবং এসএস দ্বারা বোঝানো হয়েছে। তাহলে স্টেটর ওয়াইন্ডিং অর্থাৎ বাইরের ওয়াইন্ডিং এর ঘুরন্ত পোলকে এনএস এবং এসএস দ্বারা বোঝানো হয়েছে, এবং রোটরে ডিসি দ্বারা সৃষ্ট পোলকে এনআর এবং এসআর দ্বারা বোঝানো হয়েছে। তাহলে আমরা বুঝতে পেরেছি এতটুকু। 1 নং চিত্র অনুযায়ী 1 নং চিত্রের দিকে তাকাই। স্টেটর পোল দ্বারা রোটর পোল বিকর্ষিত হয়ে ঘড়ির কাঁটার উল্টো দিকে বিতাড়িত হচ্ছে, অর্থাৎ 1 নং চিত্রতে স্টেটর এবং রোটর পোল এবং রোটর পোল বিকর্ষিত হচ্ছে, যেহেতু একই উত্তর মেরু অর্থাৎ একই মেরু পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে বিকর্ষিত হয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটরটা ঘোরার উপক্রম হবে, মানে বিতাড়িত হচ্ছে। ফলে এর মধ্যে একটি ঘূর্ণক সৃষ্টি হবে। যেহেতু রোটরে স্থিতি জড়তা আছে, সেহেতু এটা চালু অবস্থায় আসতে একটু সময় নেয়। রোটর যেহেতু স্থিতি জড়তা আছে, তাই এটা চালু অবস্থা একটু বাম দিকে আসতে একটু সময় নেয়, সেটি বোঝানো হয়েছে। ইতিমধ্যে স্টেটর পোল পরিবর্তনশীল এসি সাপ্লাইয়ের বদলতে পরিবর্তিত হয়ে এই এনএস আসিল, অর্থাৎ স্টেটর নর্থ পোল ছিল, এটা সাউথ পোল চলে আসতেছে, আর এটা এসএস আসলে আগে সাউথ পোল, এটা নর্থ পোল চলে হয়ে গেল মুহূর্তের মধ্যে। কারণ ও যখন ঘোরার উপক্রম করবে ওই মুহূর্তে, যেহেতু এটা ঘুরন্ত, স্টেটরের পার্টটা ঘুরন্ত পোল, তাহলে ও কি করতেছে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এনএস ছিল হয়ে গেল এসএস। তাহলে সেটাই বলছে, যেহেতু ইতিমধ্যে স্টেটর পোল পরিবর্তনশীল এসি সাপ্লাইয়ের বদলতে পরিবর্তিত হয়ে এনএস পোল এসএস পোলে এবং এসএস পোল এনএস পোলে রূপান্তরিত হয় 2 নং চিত্রে। ফলে রোটর পোল আবার স্টেটর পোল দ্বারা আকর্ষণ হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে বিপরীত মেরু তাহলে আকর্ষণ হচ্ছে। দেখো ক্লিয়ার কিনা? ও তো ফিক্সড, ও ফিক্সড থাকবে, কিন্তু ওই আকর্ষণ হচ্ছে। তাহলে আকর্ষণ হচ্ছে এবং নিকটে আসায় চুম্বকীয় টান অনুভব হবে। তাহলে এখানে একটা টান হবে। এই যুগপৎ আকর্ষণ ও বিকর্ষণ রোটরের উপর বলতে গেলে প্রায় একই সময়ে ঘটে বিধায় রোটর কোনো দিকেই ঘুরতে পারে না। একই সাথে হচ্ছে দেখে রোটরটা কোনো দিকেই ঘুরতে পারে না, অর্থাৎ রোটরের স্টার্টিং টর্ক তখন শূন্য থাকে। এখন যদি কোনো উপায়ে স্থির রোটরের গতি সঞ্চার করে স্টেটর পোলের পরিবর্তন সময়ের মধ্যে স্টেটর পোলের একই অ্যাক্সিস বরাবর অথবা কাছাকাছি বিপরীত মেরু আনা হয়, অর্থাৎ বলছে এই রোটর যদি আমি কোনোভাবে ঘুরে দিতে পারি, হাত দিয়ে হোক বা যেভাবে হোক, এটা যদি ঘুরে দিতে পারি এবং এই পরিবর্তনের সাথে সাথে যদি পরিবর্তন করে দিতে পারি, তাহলে আমার রোটরটা সিনক্রোনাস স্পিডে ঘুরবে।
সেটি বলছে। তখন স্টেটরের রোটেটিং ফিল্ড আপন বেগে তথা সিনক্রোনাস বেগে ঘুরতে থাকে। যেমন করে কোনো চলন্ত গাড়িতে উঠতে হলে নিজের গতিকে বর্ধিত করে চলন্ত গাড়ির গতির সমান অথবা কাছাকাছি এসে লাফ দিতে হয়। একটা উদাহরণ দিচ্ছে। তেমনি করে স্থির রোটরে যে কোনো উপায়ে গতি সঞ্চার করে দিলেই মোটর স্টার্ট নেয়, এটা না হলে নেয় না। তাহলে এটাকে ঘুরিয়ে দিলেই সে স্টার্ট নেবে। এখানে একটি কথা সর্বদা মনে রাখা দরকার যে চালু করার সময় মোটরের স্টেটরে 3 ফেজ এসি সাপ্লাই দিতে হয়, রোটরে কিন্তু প্রথমে ডিসি দিতে হয় না। রোটর গতি সঞ্চার করার পর ডিসি দিতে হয়। স্টার্টের সময় রোটর ফিল্ড সার্কিট শর্ট করে রাখতে হয়। তাহলে আমি তোমাদের বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তাহলে খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের এই চালু করার পদ্ধতিটা আমি পড়লাম। প্রথম অবস্থায় সে এদিকে ঘোরার চেষ্টা করবে, আবার যেহেতু পরস্পর বিকর্ষণ হয়, আবার ও তো সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকবে ওর বল, তাহলে ও ঘুরবে না, এখানে আবার টান অনুভব করবে, ফলে সে আবার এদিকে ঘোরার চেষ্টা করবে, ফলে রোটরটা কোনো দিকে ঘুরবে না গতি জড়তার কারণে। তাহলে এই রোটরটাকে যদি কোনো ও ঘোরার সাথে সাথে যদি ওকে যদি কোনো দিকে ঘুরিয়ে দেওয়া হয়, অর্থাৎ বাম দিকে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে এই রোটরটা বাম দিকে অনবরত সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকবে। সেটি আমার এখানে বলা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছো পাঠ মূল্যায়ন। এখন আমরা আজকে যা পড়ালাম তার সাথে দেখি আমরা কোনগুলি পারি। দেখে নেই তাহলে আমরা কোনগুলি পারি। 1 নম্বর বলছে সিনক্রোনাস মোটর কি। তাহলে আমরা বলতে পারি যে মোটরের রোটর সব সময় সিনক্রোনাস স্পিডে অর্থাৎ একই স্পিডে ঘুরে সেটাই হলো সিনক্রোনাস মোটর। তাহলে যে মোটরের রোটর সব সময় একই স্পিডে বা সিনক্রোনাস স্পিডে ঘুরে সেটাই হলো সিনক্রোনাস মোটর। 2 নাম্বার সিনক্রোনাস স্পিডের সূত্রটি লেখো। তাহলে দেখি আমরা পারি কিনা। ns = 120 f/p, f মানে ফ্রিকোয়েন্সি, p মানে পোল সংখ্যা। তাহলে আমরা সিনক্রোনাস স্পিডের সূত্রটা পেরে গেলাম। 3 নাম্বার সিনক্রোনাস মোটরের স্টেটরে ও রোটরে কোন ধরনের সাপ্লাই দিতে হয়। স্টেটরে 3 ফেজ এসি এবং রোটরে ডিসি সাপ্লাই দিতে হয়। ওকে। সিনক্রোনাস মোটরের রোটরে কেন স্থায়ী চৌম্বক বা পোল তৈরি হয়। যেহেতু রোটরে ডিসি সাপ্লাই দেওয়া হয়, তাই রোটরে স্থায়ী চৌম্বক তৈরি হয়। ওকে। সিনক্রোনাস মোটরের রোটর কত ধরনের হয়। স্যালিয়েন পোল এবং নন স্যালিয়েন বা সিলিন্ড্রিক্যাল পোল টাইপ রোটর, দুই ধরনের, একটা স্যালিয়েন পোল আর একটা নন স্যালিয়েন পোল, এটাকে সিলিন্ড্রিক্যাল পোলও বলা হয়। স্যালিয়েন পোল রোটর কোথায় ব্যবহার করা হয়। কম ও মাঝারি গতি সম্পন্ন অল্টারনেটর ব্যবহার করা হয়। কেন? কারণ এখানে পোল সংখ্যা 4 এর বেশি থাকে, 4 এবং 4 এর বেশি, এই জন্য কম মাঝারি গতি। কোথায় ব্যবহার করা হচ্ছে? কাপ্তাই পাওয়ার প্ল্যান্টে, মনে আছে। ওকে। নন স্যালিয়েন বা সিলিন্ড্রিক্যাল পোল টাইপ রোটর কোথায় ব্যবহার করা হয়? এটা যেখানে বেশি গতি সম্পন্ন অল্টারনেটর ব্যবহার করা হয়। বর্তমানে যত গ্যাস তার পাওয়ার প্ল্যান্ট আছে, গ্যাস, সেখানে এই নন স্যালিয়েন টাইপ বা সিলিন্ড্রিক্যাল পোল টাইপ রোটর ব্যবহার করা হয়, কারণ এখানে বেশি গতি সম্পন্ন অল্টারনেটর দরকার হয়। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। বাড়ির কাজ 1 নাম্বার সিনক্রোনাস মোটরের মূলনীতি আলোচনা করো। 2 নাম্বার সিনক্রোনাস মোটরের গঠন প্রণালী আলোচনা করো। 3 নাম্বার স্যালিয়েন পোল টাইপ রোটরের গঠন চিত্র সহ বর্ণনা করো। নন স্যালিয়েন বা সিলিন্ড্রিক্যাল পোল টাইপ রোটরের গঠন চিত্র সহ বর্ণনা করো। 5 নাম্বার সিনক্রোনাস মোটর চালুকরণ পদ্ধতি আলোচনা করো। আগামী ক্লাসে আলোচ্য বিষয়
12তম অধ্যায়ের কিছু রয়েছে, যেটার নাম হলো সিনক্রোনাস মোটর এবং স্টেপার মোটরের কার্যনীতি। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন। পরিশেষে আজকের ফেসবুক লাইভ ক্লাসে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়েছি একই সময়ে একই দিনে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।